সুমন এই মুহূর্তে ইস্টবেঙ্গল ফ্যানদের মনে এক গভীর শোকের ছায়া, চতুর্দিকে এক গভীর শোকের ছায়া, এক বিশাল সংখ্যক ইস্টবেঙ্গল ফ্যানদের মনে। বিশেষ দুটো কারণে, সেই দুটো কারণ নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। প্রথম কারণ হচ্ছে ইস্টবেঙ্গলের এক প্লেয়ার, তার নাম সুমন দে। সে ভারতের অনূর্ধ্ব-23 দলে সুযোগ পেয়েছে এবং সেই একমাত্র প্লেয়ার যে সুযোগ পেয়েছে। এতে করে ভীষণ মর্মাহত প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক। তার কারণ এরা মনে প্রাণে চাইছিল যে যেই সব কেরালার অপদার্থ অযোগ্য প্লেয়ারদের এরা সমর্থন করে এসছে বিগত কয়েক মরশুম জুড়ে, তারা যদি কোনো না কোনোভাবে সুযোগ পায় ভারতীয় দলে, অন্তত অনূর্ধ্ব-23 দলে। তো যেরকম কর্ম সেরকমই ফল। পচা আপেল পচা কলা, কেউ সুযোগ পায়নি। সুযোগ পেল কে? একমাত্র সুমন দে। সুমনের কেসটা একটু বলি। সুমনকে খুব অল্প সুযোগ দেওয়া হয়েছে, সে কলকাতা ফুটবল লিগ বলুন বা আইএসএলে একদম শেষ ম্যাচে, যখন ইস্টবেঙ্গলের আর আইএসএলে সুপার 6-এ কোয়ালিফাই করার সম্ভাবনা নেই, যখন গোটা টিমকে নিয়ে আরকাডাগের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে চলে যাচ্ছে ইস্টবেঙ্গল, তখন এক প্রকার বাধ্য হয়ে সুমন দেকে নামায় সেই ম্যাচে সুমন দে সাইড ব্যাক হিসেবে খেলে এবং গত আইএসএলের অন্যতম শ্রেষ্ঠ উইঙ্গার ফরওয়ার্ড যে মরক্কান ছেলেটা ছিল, তাকে দুর্দান্তভাবে গোটা ম্যাচে সুমন দে সামলায়। তো নর্থ ইস্টের সহকারী কোচ যে নওশাদ মুসা, তিনি এখন কিন্তু অনূর্ধ্ব-23 ভারতীয় দলের প্রধান কোচ। তো ব্যাপারটা আশ্চর্যের নয় যে সুমন দেকে সিলেক্ট করা হয়েছে। তো সুমনদের নামটা আমরা কয়েকদিন আগেই জানতে পারি, আজকে সরকারিভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে সেটা পাবলিকলি পোস্ট করা হয় এবং তার একটু বাদেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তো আমি দেখছি যে সেই পোস্ট খুব রেসপন্স খুবই কম। তার কিছুদিন আগে আমরা বেসরকারিভাবে এই ব্যাপারটা জানতে পারি, তো তখন আমি দেখেছিলাম অনেক ইস্টবেঙ্গল ফ্যান বলছে কেন সুমন দে সিলেক্ট হলো। তারা বাঙালি, তারা বাংলাতেই বলছে কেন সুমন দে সিলেক্ট হলো। বুঝতে পারছি তাদের মূল প্রশ্ন, কেন কেরালার অযোগ্য ছেলেরা সিলেক্টেড হলো না। পচা কলা পচা আপেল সিলেক্টেড হয় না। সুমন দে নিয়ে একটা কথাই বলতে হয়। আমার এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, তার বয়স অল্প, পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে। তো সে আমায় বলেছিল সুমন দে নিয়ে আমার চ্যাট ফোরামে একটু লিখতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সুমন দেকে এতই কম সুযোগ দেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগেও বা RFDL-ও, যে আমার পক্ষে কিছু পজিটিভ লেখা সম্ভব হয়নি। কেননা সুমন দেকে আমি দেখতেই পাইনি ভালো করে। আমি কারোর পক্ষে যদি কিছু লিখি, অন্তত দেখে লিখি। তো সুমন দেকে কিন্তু পরখ করার সুযোগই দেওয়া হয়নি। তাই আমি অন্তত এটা বলবো যে আমি নিজে ব্যক্তিগতভাবে সুমন দের হয়তো নিন্দে করিনি, কিন্তু তার পক্ষেও আমি কিছু লিখতে পারিনি। তার একটাই কারণ, ইস্টবেঙ্গলে যারা কোচরা রয়েছে তারা সুমন দেকে একদমই ধরাছোঁয়ার মধ্যেই রাখেনি, তাকে সুযোগই দেওয়া হয়নি। কোনো প্রকার কোনো স্তরের খেলাতেই তাকে সুযোগ দেওয়া হয়নি। ওই অল্প বিস্তর সুযোগ দেওয়া হয়েছে, কখনো রাইট ব্যাক, কখনো লেফট ব্যাক, কখনো ফরওয়ার্ড, কখনো উইং হাফ। একটা মানুষের সাথে যত প্রকার অত্যাচার করা যায় সবটাই প্রায় করা হয়েছে সুমনদের সাথে। তো সমস্যাটা শুধু সুমন দেকে নিয়েই নয়, এরকম আরও প্লেয়ার আছে, তন্ময় দাস, শ্যামল বেসরা, একাধিক যোগ্য
প্লেয়ার আছে যাদের সাথে কিন্তু এরকমই আচরণ করা হয়েছে। আর যাদেরকে তুলে ধরা হয়েছে, যাদের ধ্বজা ওড়ানো হয়েছে ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপে হয়েছে, ইস্টবেঙ্গল ফ্যানরা প্রচুর সংখ্যক ফ্যান ব্যক্তিগত স্তরে করেছে, ইস্টবেঙ্গল ইউটিউবাররা করেছে, সে প্রত্যেকটা পচা কলা, পচা আপেল, যাকে আমি গার্বেজ বলি, কেরালা গার্বেজ, তারা প্রত্যেকে কিন্তু বর্জিত হয়েছে, তারা কেউ সিলেক্টেড হয়নি। এ তো গেল একটা গভীর শোকের সংবাদ ইস্টবেঙ্গল ফ্যানদের জন্য। আর একটা গভীর শোকের সংবাদ হলো ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-15 টিম কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে অনূর্ধ্ব-15 যে টুর্নামেন্ট তার সেমিফাইনালে উঠে গেছে। তো এখানেও একটা গভীর শোকের কারণ আমি দেখতে পাচ্ছি, কারণটা একটু বাদেই বলবো আপনাদেরকে। তো আমি দেখছি যে এই খবরটা বেরোনোর পর আবার শ্মশান নীরবতা, ইস্টবেঙ্গল ফ্যানদের মনে এক শ্মশান নীরবতা। কারণটা খুবই সহজে অনুমেয়। এই মরশুম যখন শুরু হয় তখন ইস্টবেঙ্গলের আরএফডিএল টিম বা রিজার্ভ টিম বেশ ভালো ফল করছিল, যদিও কি কারণে, কি জল মেশানো কারণে ভালো ফল করছিল সেটা অতীতে আমি আলোচনা করেছি। তো অনূর্ধ্ব-15 টিম কিন্তু তখন হেরে যাচ্ছিল, এক গাদা গোল খাচ্ছিল, পরপর ম্যাচ হারছিল। তো তখন এই আজকে যারা সুমনদের নির্বাচিত হওয়ার পর শ্মশান নীরবতা পালন করছে, তারাই কিন্তু অনূর্ধ্ব-15 যে কোচ ফাল্গুনী দত্তকে হুলিয়ে গালমন্দ করেছে, এবং সাথে সাথে তারা ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের কোচ বিনো এদের জয়গান গেয়েছে, দারুণ নাকি করছে আরএফডিএলে। পরবর্তীকালে আমরা কি দেখলাম, আরএফডিএলে যে ন্যাশনাল রাউন্ড হলো সেখানে গিয়ে জঘন্য খেললো আরএফডিএলের টিম, এবং অনূর্ধ্ব-15 টিম কিন্তু তারপর আস্তে আস্তে প্রথমে 4টে ম্যাচ হেরে যাওয়ার পর নিজেদের গুছিয়ে নিয়েছে। এবার আমি কিন্তু আমার চ্যাট ফোরামে বলেছিলাম যে অনূর্ধ্ব-17 থেকে রিজার্ভ টিমে, বা এখন আমি বলছি সিনিয়র টিম, প্রত্যেকটা কোচকেই সরিয়ে দেওয়া উচিত, তারা বাঙালি হোক বা অবাঙালি। তার কারণ তারা কোচিংটা জানে না এবং তারা কোচিংটা ঠিকঠাক করে করায়নি। আমি কিন্তু অনূর্ধ্ব-15 কোচকে নিয়ে কিচ্ছু বলিনি। তার কারণ হচ্ছে 1 বছর আগে যখন আমি কলকাতায় গিয়েছিলাম, আমি বেশ কয়েকবার গিয়েছিলাম ভারতবর্ষে ভ্রমণে, তো তখন কিন্তু আমি ঘটনাচক্রে একদিন একটা ইস্টবেঙ্গলের মেয়েদের অনুশীলন দেখতে গিয়েছিলাম এক বিদেশি দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মচারীর সাথে। তো তখন কিন্তু ফাল্গুনী দত্ত অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত ছিল মেয়েদের টিমের সাথে। তো ফাল্গুনির সাথে তখন অনেক কথা বলেছিলাম, সেইটা আমি আমার বিগত কয়েকটা অডিওতে হয়তো বলেছি। তো ফাল্গুনী দত্তর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল ও কিন্তু এই বয়সের যে এটা জোচ্চুরি হয় ভারতবর্ষে ভীষণ হয়। আমি ভারতের বিভিন্ন রাজ্যে থেকেছি কর্মসূত্রে, তো আমি জানি যে ভারতের উত্তরে, দক্ষিণে, উত্তর পূর্বে ভীষণ ভীষণ বয়স নিয়ে 420 হয়। তো ফাল্গুনী দত্ত কিন্তু এই বিষয়ে আতঙ্ক ছিল, এবং ও যেটা করতো, ও কিন্তু প্রত্যেকটা ছেলের বাবা মার সাথে, তার স্কুলের শিক্ষকের সাথে কথাবার্তা বলতো, এটা সেটা অনেক সার্টিফিকেট দেখতে চাইতো, শুধু বার্থ সার্টিফিকেটে নিজেকে আবদ্ধ রাখতো না। তো তখন আমি এটা বুঝেছিলাম যে ও কিন্তু বয়সের ব্যাপারে অন্তত 420 করে না। তো আমি তখন অনূর্ধ্ব-15 কয়েকটা খেলাও দেখেছিলাম যেগুলো ইস্টবেঙ্গল হেরে গেছে। তো আমি দেখেছিলাম যে ছেলেগুলোর মধ্যে একটা কম্বিনেশনের অভাব থাকলেও একটা কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে যে তাদেরকে ঠিকঠাক করে খেলা শেখানো হচ্ছে। তো আজকে আমি খেলাটা দেখলাম, রেকর্ডিংটাই দেখেছি। তো যেটা দেখলাম যে মুম্বাইয়ের ছেলেদের চেহারা একটু বড় সড়ো, বোঝা যাচ্ছে হৃষ্টপুষ্ট, কিন্তু আমি যেটা দেখলাম ইস্টবেঙ্গলের প্লেয়ারদের ব্যক্তিগত স্কিল কিন্তু বেশ ভালো। স্কিল মানে আমি বলতে চাইছি না যে পায়ের বলের ভেলকি, যে শিশির সরকার বলে যে ছেলেটা আজকে 29তম গোল করলো, মোহনবাগানের সুপার জায়ান্টে যে ছেলেটাকে নিয়ে খুব হইচই করছিল, তার কিন্তু 28টা গোলেই আটকে গেছে। আর 1 নম্বরে যে ছেলেটা আছে সে মুম্বাইয়ের, সেই ছেলেটার 30-এ গিয়ে আটকে গেল, কেননা আজকে মুম্বাই হেরে গেল। তো যে ছেলেটা 30টা গোল করেছে সেই ছেলেটার কিন্তু ক্লোজ বল কন্ট্রোল অতটাও ভালো নয়। শিশির সরকারে কিন্তু অনেক ভালো, এবং মস্তিষ্ক পরিষ্কার এবং
শিক্ষিত, বেশ কয়েকটা ছেলে কিন্তু যথেষ্ট শিক্ষা রয়েছে, শিক্ষার ছাপ তাদের খেলায় রয়েছে। এবার এই ছেলেগুলো কোথায় যাবে আগামী দিনে আমি জানি না। যদি এদেরকে তৈরি করতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে কোনো একটা লং টার্ম ট্রেনিং প্ল্যান লাগবে, যাতে সারা বছর এদের ট্রেনিং দেওয়া যায়। সেটা কিভাবে সম্ভব? একাধিকভাবে সম্ভব। ইস্টবেঙ্গল নিজে করতে পারে, বা নিজে সম্ভব না হলে কোনো একাডেমির মাধ্যমে ইস্টবেঙ্গল করতেই পারে। ইস্টবেঙ্গল তাদের অ্যাডপ্ট করে বা তাদের ফান্ডিং করতেই পারে। যদি তাই করে তাহলে কিন্তু কয়েকটা প্লেয়ার, অন্তত শিশির সরকার তাদের মধ্যে অন্যতম, সে কিন্তু একটা বেশ ক্রাউড পুলার প্লেয়ার তৈরি হতে পারে নাম্বার 10 হিসেবে। তো এরকম আরও অনেকের সাথেই করা যায়। যেমন বেঙ্গল ফুটবল একাডেমির তনবীর দে বলে যে ছেলেটা আছে, সেই ছেলেটা কিন্তু একটু উইঙ্গার গোছের খেলে, উইঙ্গার স্ট্রাইকার গোছে, কিন্তু শিশির সরকার কিন্তু একদম মাঝখান থেকে খেলে এবং বেশ সুন্দর খেলে, বেশ চিত্তাকর্ষক তার খেলার ধরন। এবং নাম্বার 10, যে নাম্বার 10টা কিন্তু খুব কম এই মুহূর্তে ভারতীয় ফুটবলে, নাম্বার 10 খুব কম, এবং দৃষ্টিনন্দন খুব খেলা খেলতে পারে ছেলেটা, এবং শিক্ষিত খেলা। মানে দৃষ্টিনন্দন মানে এই নয় যে সে একটা পায়ের ভেলকি দেখাচ্ছে। এই দুটো ব্যাপারেই কিন্তু একটা শ্মশান নীরবতা ইস্টবেঙ্গল ফ্যানদের মনে, প্রচুর সংখ্যক ফ্যানদের মনে, অবশ্যই 100% নয়, কিন্তু এক বেশ বড় সংখ্যক ফ্যানদের মনে এই মুহূর্তে শ্মশান নীরবতা রয়েছে। আর একটা ব্যাপার বলে শেষ করব, আমি দেখছি এখনও আইএফএর অনির্বাণ দত্ত এটা সেটা অনেক যুক্তি দিচ্ছে কেন কলকাতা ফুটবল লিগে 5টা স্থানীয় ছেলেদের খেলার নিয়ম করা হয়েছে। একটা যুক্তি যেটা উনি বরাবর দিয়ে আসছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে অত বেশি স্থানীয় প্লেয়ার অ্যাভেলেবেল নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি এটাই কারণ থেকে থাকে যে সবাই প্রচুর পরিমাণে স্ট্যান্ডার্ড বাঙালি প্লেয়ার পাচ্ছে না, তাহলে আপনি নিয়ম করে দিন যে যারা স্থানীয় হবে না তাদের বয়স যেন ন্যূনতম 26 হয়। কেন ন্যূনতম 26 বলছি? তার কারণ একটা প্লেয়ার কিন্তু 26-এর পরই তার মধ্যে একটা পরিপক্কতা আসে, একটা ম্যাচুরিটি আসে। তো আপনি যদি স্থানীয় ছেলেদেরকে তুলে ধরতে চান তাহলে তারা ম্যাচিওর ছেলের সঙ্গেই খেলুক, ইম্যাচিওর ছেলের সাথে কেন খেলবে? এবং এটা করলে যে একটা বদমাইশি করার সুযোগ থাকে, যে অল্প বয়সী আবর্জনা ধরে আনা অন্য রাজ্য থেকে, ধরে এনে সুমনদের মতন তাদের সাথে বঞ্চনা করা, শ্যামল বেস্টার মতন তাদের সাথে বঞ্চনা করা, সায়ন ব্যানার্জির মতন তাদের সাথে বঞ্চনা করা, তন্ময় দাসের মতন তাদের সাথে বঞ্চনা করা, এরকম প্রচুর বঞ্চনার কাহিনী কিন্তু কমতে তখন বাধ্য। তখন আপনার মধ্যে যদি সত্যি সততা থাকে, আপনি যদি সত্যি যদি আপনার স্থানীয় প্লেয়ারের অভাব থেকে থাকে, তাহলে আপনি কিন্তু 26 বছর বা তার অধিক বয়সী প্লেয়ার নিয়ে আসবেন অন্য রাজ্য থেকে। তাতে করে কলকাতা ফুটবল লিগটা বেশ জমবে। আর এই যে অল্প বয়সী স্থানীয় ছেলেদের যে ওঠার রাস্তা, সেই রাস্তাটাও বন্ধ করা যাবে না। আর নিতুবাবু জানি অনেক বোকা যুক্তি দেবেন এই বিষয়ে যে আমরা শ্রেষ্ঠ প্লেয়ারদের আনবো। আপনি আনুন, অবশ্যই আনুন। আপনি আইএসএল টিমে 11টাই বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ার ধরে আনুন, কোনো আপত্তি নেই। ন্যাশনাল টিমের সমস্ত প্লেয়ার ধরে আনুন, কোনো আপত্তি নেই। কিন্তু ওপরে ওঠার রাস্তাটা, আমি এই যে স্কুল কলেজের রাস্তাটা, সেখানে আপনি আবর্জনা দিয়ে বদ্ধ করবেন না। আপনার যে ওয়ার্ক প্লেস রয়েছে, প্রফেশনাল ওয়ার্ক প্লেস, যেটা এই ক্ষেত্রে আইএসএল টিম, সেখানে আপনি যে কোনো রাজ্য থেকে, আপনি কেরালা হোক, তামিলনাড়ু হোক, যে কোনো রাজ্য থেকে ন্যাশনাল টিমের প্লেয়ার আপনি কোটি টাকা দিয়ে আনুন, আপনাকে কিন্তু আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু ছোট থেকে ওপরে উঠে আসা রাস্তাটা স্থানীয়দের বন্ধ করবেন না। আপনি যদি বজ্জাতি করেন, আপনার থেকে অনেক বজ্জাত কিন্তু মানুষ আছে ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে। সকলে ভালো থাকবেন, আর একটু শোকটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। দেখুন, পচা আপেল, পচা কলা কিন্তু একটা সময় এত সেখান থেকে দুর্গন্ধ বেরোয় যে পাড়াপড়শি সবাই জেনে যায় যে ঘরে একটা পচা কলা, একটা দেহ রয়েছে। সে একটা কলার দেহ হোক বা একটা অপদার্থ অন্য রাজ্যের প্লেয়ারের দেহ হোক। সকলে ভালো থাকবেন।